আজকের আলোচনার বিষয় ক্লাউড কম্পিউটিং। আমাদের হাতে এই নিয়ে বেশ কিছু মৌলিক ধারণা নিয়ে কিছু তথ্যসূত্র আছে। চেষ্টা করব সেগুলোর ভেতর থেকে আর কি মূল বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে। হ্যাঁ, অবশ্যই। চেষ্টা থাকবে ক্লাউড কম্পিউটিংয়ের এই আইডিয়াগুলো, যেগুলো হয়তো একটু জটিল শোনায়, সেগুলোকে মানে কিছু উপমা আর বাস্তব উদাহরণ দিয়ে পরিষ্কার করা, যাতে এর কাজটা আর এর প্রভাবটা দুটোই বোঝা যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একটা পরিচিত তুলনা দিয়ে। ধরুন বিদ্যুৎ। একটা সময় ছিল যখন বড় কারখানা বা কোম্পানিকে নিজেদের পাওয়ার প্ল্যান্ট বানাতে হতো, তাই না? ঠিক তাই। ভাবা যায়, নিজস্ব পাওয়ার প্ল্যান্ট, কি বিশাল খরচ, আর ব্যবস্থাপনার কি ঝক্কি। হুম। কিন্তু তারপর তো এলো গ্রিড সিস্টেম। এখন আমরা কি করি? শুধু গ্রিড থেকে কানেকশন নিই। একদম। আর যেটুকু ব্যবহার করি সেটার বিল দিই। পাওয়ার প্ল্যান্ট তৈরি বা ওটা দেখাশোনা করার পুরো ব্যাপারটা, ওটা তো যারা সাপ্লাই দেয় তাদের। ক্লাউড কম্পিউটিংও অনেকটা এরকমই, তাই তো? নিজেদের ডেটা সেন্টার বানানো, দামি সার্ভার কেনা বা সেগুলোর মেইনটেনেন্স, এগুলোর বদলে কি করা হয়? এগুলোর বদলে আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস AWS বা ধরুন মাইক্রোসফট এজোর, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, এদের মতো ক্লাউড সার্ভিস প্রোভাইডারদের থেকে কম্পিউটিং রিসোর্স ভাড়া নিই। রিসোর্স যেমন? যেমন ধরুন সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, এমনকি সফটওয়্যারও, এগুলো সবই ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায়, ভাড়া নেওয়া আর কি। আর বিদ্যুতের মতোই এখানে ওই পে অ্যাজ ইউ গো ব্যাপারটা খুব জরুরি, তাই না? ঠিক, মানে যতটুকু ব্যবহার ততটুকু পয়সা। আপনি যে পরিমাণ রিসোর্স যেটুকু সময়ের জন্য ব্যবহার করবেন, শুধু সেটার জন্যই পেমেন্ট করবেন। ওই যে শুরুতে একটা বিশাল টাকা ঢালার বোঝা, হ্যাঁ, হ্যাঁ। ওটা আর থাকে না। আগে তো এটাই একটা বড় বাধা ছিল। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের একটা সহজ সংজ্ঞা কি দাঁড়ায়? এটা কি শুধু ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং সার্ভিস পাওয়া? মূলত তাই। মানে ইন্টারনেটের মাধ্যমে যখন আপনার দরকার, চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা পাওয়া, যেখানে আপনাকে কোনো ফিজিক্যাল হার্ডওয়্যার বা ডেটা সেন্টারের মালিক হতে হচ্ছে না, বা ওগুলো চালাতেও হচ্ছে না। আচ্ছা, সেবাগুলো আসছে কোত্থেকে? সেবাগুলো আসছে ক্লাউড প্রোভাইডারের বিশাল বিশাল ডেটা সেন্টার থেকে। আর এর মধ্যে শুধু সার্ভার বা স্টোরেজ না, মেশিন লার্নিং, অ্যানালিটিক্স, আজকাল তো অনেক কিছুই আছে। তার সেই বিদ্যুতের উপমাটা, ওটা এখানে আবার লাগছে। পাওয়ার প্ল্যান্টের মালিক না হয়েও বিদ্যুৎ ব্যবহার করা? একেবারে। রিসোর্সের মালিকানাটা বড় কথা নয়, রিসোর্সটা ব্যবহার করতে পারা, সেই সুবিধাটাই এখানে আসল। বেশ। এবার তাহলে ক্লাউডের বিভিন্ন সার্ভিস মডেলগুলো একটু দেখি। প্রায় তো 3টে মডেলের কথা শোনা যায়, আইএস, প্যাস আর স্যাস। এগুলো কি কিসের ভিত্তিতে আলাদা? এগুলোর মূল তফাৎটা হচ্ছে ব্যবহারকারীকে কতটা কন্ট্রোল দেয়া হচ্ছে আর কতটা সুবিধা বা অ্যাবস্ট্রাকশন দেয়া হচ্ছে। মানে আপনি পরিকাঠামোর কতটা গভীরে নিজে কাজ করতে চান বা পারবেন সেটার উপর। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস এর তুলনা দেয়া হয় খালি জমি ভাড়া নেওয়ার সাথে। এর কি? এর মানে হলো আপনাকে কম্পিউটিংয়ের একদম বেসিক জিনিসগুলো, যেমন ভার্চুয়াল সার্ভার মানে কম্পিউটার আর কি, নেটওয়ার্কিং, স্টোরেজ, এগুলো ভাড়া দেওয়া হচ্ছে। আচ্ছা, জমি পাওয়ার মতো। হ্যাঁ, এর ওপর আপনি নিজের অপারেটিং সিস্টেম, ধরুন উইন্ডোজ বা লিনাক্স, ইনস্টল করতে পারেন, নিজের অ্যাপ্লিকেশন চালাতে পারেন। AWS, EC2 বা অ্যাজুর VM, এগুলো হলো এর উদাহরণ। তার এখানে কন্ট্রোলটা সবচেয়ে বেশি ব্যবহারকারীর হাতে। হ্যাঁ, পরিকাঠামোর ওপর বেশ ভালো নিয়ন্ত্রণ থাকে। যারা ধরুন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা নেটওয়ার্কিংয়ের খুঁটিনাটি নিজেরা দেখতে চান, তাদের জন্য ভালো। তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু এর মানে এটাও যে অপারেটিং সিস্টেম বা তার ওপরের সবকিছুর দেখাশোনার দায়িত্ব আপনার। বুঝেছি। এরপর আসছে PaaS, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। উপমা হলো একটা বেসিক অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া, যেখানে বিল্ডিং বা কাঠামোর দেখভাল বাড়িওয়ালার দায়িত্ব। এটা কিভাবে কাজ করে? প্যাস মডেলে আপনাকে শুধু ইনফ্রাস্ট্রাকচারই নয়, তার উপর অ্যাপ্লিকেশন তৈরি, টেস্টিং বা চালানোর জন্য একটা পুরো প্ল্যাটফর্ম বা পরিবেশই দেওয়া হয়। কি কি থাকে এতে? ধরুন অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এনভায়রনমেন্ট, ডেটাবেস, ওয়েব সার্ভার, এগুলো সব রেডি। ডেভেলপারদের আর ওই নিচের স্তরের জিনিসপত্র বা ধরুন OS আপডেটে চিন্তা করতে হয় না। ও আচ্ছা, উদাহরণ? গুগল অ্যাপ ইঞ্জিন বা AWS ইলাস্টিক বিনস্টক এর ভালো উদাহরণ। তার ডেভেলপাররা সরাসরি কোড লেখা বা অ্যাপ তৈরির দিকে মন দিতে পারেন। ঠিক তাই। এতে ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হয়।
কন্ট্রোল হয়তো একটু কমে IaaS এর তুলনায়, কিন্তু সুবিধা বাড়ে। আর মজার ব্যাপার হলো এই প্যাস থেকেই কিন্তু আবার সার্ভারলেস কম্পিউটিংয়ের মতো আরও অ্যাবস্ট্রাক্ট মডেল এসেছে। যেখানে সার্ভার নিয়ে প্রায় ভাবতেই হয় না। একদম। আচ্ছা, আর ৩ নম্বরটা হলো SaaS, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। উপমা? পুরো ফার্নিশড বিল্ড আপ রেডি অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া, শুধু ঢুকে ব্যবহার শুরু করা। এটা তো মনে হচ্ছে সবচেয়ে পরিচিত মডেল। হ্যাঁ, সাধারণ ব্যবহারকারীদের কাছে এটাই সবচেয়ে বেশি চেনা। SaaS মডেলে আপনি ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ব্যবহার করার জন্য রেডি সফটওয়্যার পান। মানে সফটওয়্যারটা চলছে কোথায়? সফটওয়্যারটা চলছে ক্লাউড প্রোভাইডারের সার্ভারে, আর তারাই এর মেইনটেনেন্স, আপডেট সব কিছুর খেয়াল রাখে। ব্যবহারকারী শুধু ওয়েব ব্রাউজার বা অ্যাপ দিয়ে ওটা ব্যবহার করেন। যেমন ধরুন জিমেল, সেলসফোর্স, মাইক্রোসফট 365, এগুলো সবই SaaS। তাহলে এই মডেলগুলো আসলে বিভিন্ন লেভেলের ব্যবহারকারীর জন্য তৈরি। মানে সাধারণ ইউজার, ডেভেলপার বা যারা পুরো সিস্টেম কন্ট্রোল করতে চান, সবার জন্য অপশন আছে। একেবারে। এটা আসলে কন্ট্রোল বনাম সুবিধার একটা ব্যাপার, একটা ট্রেড অফ। আপনার যেরকম দরকার আপনি সেরকম মডেল বেছে নিতে পারেন। অনেক সময় তো একই কোম্পানি তাদের বিভিন্ন কাজের জন্য একাধিক মডেলও ব্যবহার করে। আচ্ছা, এবার আসা যাক ডিপ্লয়মেন্ট মডেলে। মানে এই ক্লাউড সেবাগুলো কিভাবে বসানো হচ্ছে বা কারা ব্যবহার করতে পারছে সেটার ভিত্তিতেও তো ভাগ আছে। যেমন পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড, মাল্টি ক্লাউড, এগুলো। হ্যাঁ, ঠিক। এগুলো ঠিক করে দেয় যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারটা কোথায় থাকছে আর কারা ওটা ব্যবহার করতে পারবে। পাবলিক ক্লাউডকে তুলনা করা হয়েছে একটা বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সাথে। এর মানে কি দাঁড়ায়? পাবলিক ক্লাউডে কম্পিউটিং রিসোর্সগুলো মানে সার্ভার, স্টোরেজ, এগুলো ক্লাউড প্রোভাইডারের, যেমন AWS, অ্যাজিওর বা GCP, তাদের নিজেদের, তারাই চালায়। আর ব্যবহার করে কারা? এই রিসোর্সগুলো ইন্টারনেটের মাধ্যমে অনেক গ্রাহক বা টেনেন্টের মধ্যে ভাগ করে দেয়া হয়। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মতো আর কি। অনেক বাসিন্দা একই বিল্ডিং শেয়ার করেন, কিন্তু প্রত্যেকের ফ্ল্যাট আলাদা, নিরাপত্তাটাও দেখা হয়। এটাই কি সবচেয়ে বেশি চলে? হ্যাঁ, সাধারণত এটাই সবচেয়ে সাশ্রয়ী, স্কেলেবল আর ব্যবহার করাও সহজ। স্টার্টআপ থেকে শুরু করে বড় কোম্পানি অনেকেই এটা ব্যবহার করে। এরপর প্রাইভেট ক্লাউড। উপমা হলো নিজের বাড়ি। প্রাইভেট ক্লাউডে ক্লাউড পরিকাঠামোটা শুধু একটা নির্দিষ্ট কোম্পানির ব্যবহারের জন্য থাকে, ডেডিকেটেড আর কি। এটা কি তাদের নিজেদের ডেটা সেন্টারেই থাকে? হতে পারে নিজেদের ডেটা সেন্টারেও হতে পারে, আবার অন্য কেউ শুধু তাদের জন্যই হোস্ট করতে পারে। এখানে কন্ট্রোল আর সিকিউরিটি অনেক বেশি থাকে। তারা ব্যবহার করে এটা? সাধারণত যাদের ডেটা সিকিউরিটি, প্রাইভেসি বা ধরুন নির্দিষ্ট নিয়মকানুন মানে কমপ্লায়েন্স, এগুলো খুব কঠোরভাবে মানতে হয়, যেমন ব্যাংক বা ধরুন সরকারি সংস্থা, তারা প্রাইভেট ক্লাউড নিতে পারে। আর হাইব্রিড ক্লাউড? নিজের বাড়ির সাথে মাঝে মাঝে হলিডে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া। এই উপমাটা বেশ মজার। হ্যাঁ, অনেকটা তাই। হাইব্রিড ক্লাউড হল পাবলিক আর প্রাইভেট ক্লাউডের একটা মিক্সচার। কোম্পানিগুলো তাদের কিছু কাজ বা ডেটা হয়তো যেগুলো বেশি সেন্সিটিভ, হ্যাঁ সেগুলো প্রাইভেটে রাখে। হ্যাঁ। আবার অন্য কিছু কাজের জন্য হয়তো যেখানে বেশি স্কেলেবিলিটি দরকার, সেখানে পাবলিক ক্লাউডের সুবিধা নেয়। ডেটা আর অ্যাপ্লিকেশন এই দুটো পরিবেশের মধ্যে যাতায়াত করতে পারে। বেশ ফ্লেক্সিবল ব্যবস্থা। আর মাল্টি ক্লাউড? এর উপমা? বিদ্যুৎ আর ইন্টারনেটের জন্য আলাদা আলাদা কোম্পানি ব্যবহার করা। এটা কি? মাল্টি ক্লাউড মানে হলো একটা কোম্পানি একই ধরনের ক্লাউড সেবা, সাধারণত পাবলিক ক্লাউডই, একাধিক প্রোভাইডারের থেকে নেয়। যেমন ধরুন একই সাথে AWS আর অ্যাজিওর ব্যবহার করা। এর কারণ হতে পারে হয়তো কোনো এক প্রোভাইডারের একটা বিশেষ সেবা খুব ভালো, সেটা ব্যবহার করা, বা খরচ কমানো, অথবা একটাই প্রোভাইডারের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়া, মানে ওই ভেন্ডার লক ইন, সেটা এড়ানো। কিন্তু এটা ম্যানেজ করা কি একটু কঠিন না? হ্যাঁ, এটা পরিচালনা করা কিছুটা জটিল হতে পারে। ঠিক। বেশ, মডেলগুলো তাহলে পরিষ্কার হলো। এবার ক্লাউডের কিছু অপরিহার্য বৈশিষ্ট্যের কথা শোনা যাক, যেগুলো একে এতটা পাওয়ারফুল করে তুলেছে। এখানেই তো ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং হয়ে ওঠে। অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ক্লাউড কম্পিউটিংকে পুরনো দিনের আইটি থেকে একদম আলাদা করে দেয়। NIST মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এই বৈশিষ্ট্যগুলোকে সুন্দরভাবে বলেছে। যেমন প্রথমটা হলো অন ডিমান্ড সেলফ সার্ভিস। এর মানে কি?
এই যে ইউজাররা নিজেরাই নিজেদের দরকার মতো রিসোর্স নিতে বা বন্ধ করতে পারে, ওই ভেন্ডিং মেশিন থেকে কফি নেওয়ার মতো। একদম কোনো মানুষের দরকার হয় না, একটা ওয়েব পোর্টাল বা এপিআই দিয়ে যখন দরকার তখনই সার্ভার টাইম, স্টোরেজ বা অন্য রিসোর্স চালু বা বন্ধ করা যায়। এর ফলে নতুন কিছু টেস্ট করা বা ব্যবসার চাহিদা মেটানো অনেক তাড়াতাড়ি হয়। আইটি ডিপার্টমেন্টের অ্যাপ্রুভালের জন্য বসে থাকতে হয় না। দ্বিতীয়ত, ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, মানে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস দিয়ে ক্লাউড সার্ভিস ব্যবহার করা। যেমন আমরা নেটফ্লিক্স দেখি। হ্যাঁ, ক্লাউড সার্ভিসগুলো স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রোটোকল, মানে আসলে ইন্টারনেট ব্যবহার করে অ্যাক্সেস করা যায় ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, যে কোনো ডিভাইস থেকেই। এটা ওয়ার্ক ফ্রম হোম বা গ্লোবাল কাস্টমারের কাছে পৌঁছানো অনেক সহজ করে দেয়। তৃতীয় বৈশিষ্ট্য, রিসোর্স পুলিং। এটাকে একটা জিমের সাথে তুলনা করা হয়েছে, যেখানে সবাই একই ইকুইপমেন্ট ব্যবহার করে। এটা কিভাবে কাজ করে? ক্লাউড প্রোভাইডাররা তাদের অসংখ্য রিসোর্স, মানে প্রসেসিং পাওয়ার, মেমরি, স্টোরেজ, নেটওয়ার্ক ব্যান্ডউইডথ, এগুলো সব একসাথে করে একটা বিশাল পুল তৈরি করে। আচ্ছা। এই পুল থেকেই অনেক গ্রাহককে, মানে মাল্টি টেনেন্ট মডেলে সেবা দেয়া হয়। গ্রাহকরা সাধারণত জানে না তাদের রিসোর্স ঠিক কোন ফিজিক্যাল সার্ভারে বা কোথায় চলছে, কিন্তু তারা তাদের চাহিদা মতো সার্ভিস পায়। এই যে শেয়ার করে ব্যবহার করা, এটার জন্যই খরচ কম রাখা যায়। চতুর্থ, র্যাপিড ইলাস্টিসিটি, মানে দ্রুত বাড়ানো কমানো যায়, ওই এয়ার কন্ডিশনারের পাওয়ারের মতো। ঠিক, ক্লাউডের রিসোর্স খুব তাড়াতাড়ি, এমনকি অটোম্যাটিক্যালিও বাড়ানো বা কমানো যায়। ধরুন একটা ই-কমার্স সাইটে সেলের সময় হঠাৎ ট্রাফিক বেড়ে গেল, সিস্টেম তখন অটোম্যাটিক্যালি সার্ভারের সংখ্যা বাড়িয়ে চাপ সামলে নিতে পারে। আবার ভিড় কমলে রিসোর্স কমিয়ে খরচ বাঁচানো যায়। এই ক্ষমতাটা ব্যবহারকারীর দিক থেকে দেখলে প্রায় অসীম মনে হতে পারে। আর মনিটর করে, যেমন কতটা স্টোরেজ ইউজ হলো, কত ঘন্টা সার্ভার চলল, কতটা ডেটা ট্রান্সফার হলো, এইসব। আর সেটার ভিত্তিতেই বিল হয়। হ্যাঁ, এই মাপের ভিত্তিতেই বিল করা হয়। এতে একটা স্বচ্ছতা থাকে, আর ব্যবহারকারী তার খরচের ওপর নজর রাখতে পারে। এই বৈশিষ্ট্যগুলো সব একসাথে মিলে কিভাবে কাজ করে? এর পুরো এফেক্টটা কি? এই 5টা বৈশিষ্ট্য একসাথেই ক্লাউডকে এতটা ফ্লেক্সিবল, স্কেলেবল আর এফিশিয়েন্ট করে তোলে। এগুলোই আসলে ব্যবসায়িক ক্ষিপ্রতা, মানে বিজনেস এজিলিটি বা ধরুন অপারেশনাল এফিসিয়েন্সি, আর অনেক ক্ষেত্রে খরচ কমানোর মূল কারণ। আজকের দিনের বহু ডিজিটাল সার্ভিস, যেমন অনলাইন স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া, বিগ ডেটা অ্যানালিটিক্স, ক্লাউডের এই বৈশিষ্ট্যগুলো ছাড়া সম্ভবই হতো না। ক্লাউডের সুবিধাগুলো বোঝানোর জন্য আমাদের কাছে একটা বেশ ভালো উপমা আছে, রেস্টুরেন্টের উপমা। ধরা যাক কেউ একটা রেস্টুরেন্ট খুলতে চায়। পুরনো দিনের আইটি ব্যবহার করাটা এই উপমাতে কেমন হবে? দেখা যাক। পুরনো পদ্ধতিতে রেস্টুরেন্ট খোলা মানে নিজের জায়গা কেনা বা লম্বা সময়ের জন্য লিজ নেওয়া, মানে ডেটা সেন্টার তৈরি বা ভাড়া করা। তারপর রান্নাঘরের সব সরঞ্জাম, ওভেন, ফ্রিজ, বাসনপত্র কেনা, মানে সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক গিয়ার কেনা। শেফ, ওয়েটার নিয়োগ করা, মানে আইটি অ্যাডমিন, ডেভেলপার রাখা। বিদ্যুৎ, গ্যাস, জলের লাইন নেওয়া, মেইনটেনেন্স করা, মানে পাওয়ার, কুলিং, নেটওয়ার্ক সেটআপ করা আর দেখাশোনা করা। এর সুবিধা হলো কন্ট্রোলটা পুরো নিজের হাতে, কিন্তু অসুবিধা হলো অনেক। শুরুতে বিশাল ইনভেস্টমেন্ট, চালু করতে অনেক সময় লাগে। আর যদি রেস্টুরেন্ট ভালো না চলে বা যা ভেবেছিলেন তার চেয়ে কম লোক আসে, তাহলে বেশিরভাগ টাকাই জলে যাওয়ার রিস্ক। আবার উল্টোটাও তো সত্যি, মানে হঠাৎ ভিড় বাড়লে চট করে জায়গা বা জিনিসপত্র বাড়ানোও কঠিন। একদম, স্কেল করা মুশকিল। অন্যদিকে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করাটা এই উপমাতে কেমন হবে? বলা হচ্ছে এটা একটা পুরো রেডি চালু রান্নাঘর ভাড়া নেওয়ার মতো। হ্যাঁ, ধরুন শহরে এমন ব্যবস্থা আছে যেখানে বিভিন্ন সাইজের সব সরঞ্জাম সহ রেডি রান্নাঘর ঘন্টা বা দিনের হিসাবে ভাড়া পাওয়া যায়। বাহ! আপনি শুধু আপনার রেসিপি আর জিনিসপত্র নিয়ে যাবেন, রান্না করবেন, পরিবেশন করবেন। যখন দরকার, যেমন একটা কেটারিং অর্ডার এলো বা উইকেন্ডে, তখন রান্নাঘর ভাড়া নিলেন। চাহিদা না থাকলে নেওয়ার দরকার নেই। আর রান্নাঘরের মেইনটেনেন্স বা ধরুন জিনিসপত্র ঠিক রাখা, ইলেকট্রিসিটি, ওগুলো সব মালিকের দায়িত্ব, মানে ক্লাউড প্রোভাইডারের। তাহলে এর সুবিধাগুলো কি দাঁড়ালো এক এক করে বললে? সুবিধাগুলো বেশ স্পষ্ট। শুরুতে প্রায় কোনো মূলধনী খরচ বা ক্যাপেক্স নেই,
যা ব্যবহার করছেন তার জন্যই খরচ, মানে অপেক্স। 2 গতি, খুব তাড়াতাড়ি কাজ শুরু করা যায়, মানে অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট ফাস্ট। দরকার মতো সহজেই বড় বা ছোট রান্নাঘর মানে রিসোর্স ভাড়া নেওয়া যায়। আচ্ছা। আর 4 নির্ভরযোগ্যতা। রান্নাঘরের মালিক সাধারণত একাধিক রান্নাঘর রাখে, ব্যাকআপ রাখে, মানে হাই অ্যাভেলেবিলিটি আর ডিজাস্টার রিকভারি। 5 গ্লোবাল রিচ। যদি আপনার বিভিন্ন শহরে ব্রাঞ্চ খোলার ইচ্ছা থাকে, আপনি সহজেই সেই শহরের ভাড়া করা রান্নাঘর ব্যবহার করতে পারেন, মানে গ্লোবালি অ্যাপ্লিকেশন হোস্ট করা যায়। আর মেইনটেনেন্স? হ্যাঁ, 6 নম্বর রক্ষণাবেক্ষণ। সরঞ্জাম বা পরিকাঠামোর আপডেট বা দেখভালের চিন্তা আপনার না, ওটা প্রোভাইডারই করে। ব্যবসার দিক থেকে দেখলে এর ইম্প্যাক্ট তো অমুচ্চ, মানে কম সময় মার্কেটে আসা, কম রিস্কে নতুন কিছু ট্রাই করা, উলোক জুড়ে ছড়িয়ে পড়া, সবই সহজ হয়ে যায়। ঠিক, এই ব্যবসায়িক সুবিধাগুলোই কিন্তু ক্লাউড ব্যবহারের মূল কারণ। এটা শুধু খরচ কমানোর ব্যাপার না, এটা নতুন বিজনেস মডেল তৈরি করতে, কম্পিটিশনে এগিয়ে থাকতে সাহায্য করে। কিন্তু এর কি কোনো খারাপ দিক বা ঝুঁকি নেই? সবকিছুই তা পারফেক্ট হতে পারে না। অবশ্যই ঝুঁকি আছে, আর সেগুলো নিয়ে আগে থেকে ভাবা, প্ল্যান করাটা জরুরি। এগুলোকে ঠিক চ্যালেঞ্জ বলাই ভালো। কী রকম চ্যালেঞ্জ? প্রথমত সিকিউরিটি আর কমপ্লায়েন্স। যেহেতু আপনার ডেটা আর অ্যাপ্লিকেশন আপনার হাতে নেই, সরাসরি থার্ড পার্টি প্রোভাইডারের ওপর ভরসা করতে হচ্ছে। হুম। তাই তাদের সিকিউরিটি কতটা ভালো আর আপনার ব্যবসার জন্য জরুরি আইন বা স্ট্যান্ডার্ডসগুলো, মানে কমপ্লায়েন্স, তারা মানছে কিনো সেটা দেখা খুব জরুরি। ডেটা প্রাইভেসি নিয়েও চিন্তা থাকে। আর দ্বিতীয়ত ডাউনটাইম আর ইন্টারনেট নির্ভরতা। ক্লাউড সার্ভিস তো পুরো ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আপনার ইন্টারনেট কানেকশন বা প্রোভাইডারের সিস্টেমে প্রবলেম হলে আপনার সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে। যদিও বড় প্রোভাইডারদের আপটাইম খুবই ভালো, তবু রিস্কটা তো থাকে। ঠিক। তৃতীয়ত ভেন্ডার লক ইন, মানে কোনো একটা ক্লাউড প্রোভাইডারের নির্দিষ্ট সার্ভিস বা টেকনোলজির ওপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়লে পরে অন্য প্রোভাইডারে যাওয়াটা বেশ কঠিন আর খরচের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, আর কিছু? চতুর্থত খরচ ম্যানেজমেন্ট। যদিও পে অ্যাজ ইউ গো মডেলটা ভালো, কিন্তু যদি রিসোর্স ব্যবহার ঠিকমতো মনিটর না করা হয়, অপটিমাইজ না করা হয়, তাহলে কিন্তু বিল হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। এটাকে বিল শক বলে। তাহলে এই চ্যালেঞ্জগুলো ম্যানেজ করার উপায় কি? এগুলো আসলে ম্যানেজ করা যায়, যেমন ভালো এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে সিকিউরিটি বাড়ানো যায়। মাল্টি ক্লাউড বা হাইব্রিড স্ট্র্যাটেজি নিয়ে লক ইন কমানো যায়। ক্লাউড কস্ট ম্যানেজমেন্ট টুলস দিয়ে খরচ কন্ট্রোলে রাখা যায়। আসল কথা হলো, ক্লাউডে যাওয়ার আগে একটা পরিষ্কার প্ল্যান আর গভর্নেন্স থাকা দরকার। একটা বাস্তব উদাহরণ দিলে বোধহয় ব্যাপারটা আরও পরিষ্কার হবে। নেটফ্লিক্সের কথা তো প্রায় শোনা যায় ক্লাউডের উদাহরণ হিসেবে। ওরা কিভাবে ক্লাউড ব্যবহার করে? নেটফ্লিক্স হলো ক্লাউডের ক্ষমতা ব্যবহারের একটা ক্লাসিক উদাহরণ। ওরা ওদের পুরো ইনফ্রাস্ট্রাকচারটাই AWS এর ওপর হোস্ট করে। ভাবুন, যখন একটা খুব পপুলার সিরিজ বা সিনেমা রিলিজ হয়, তখন উলম্ব জুড়ে লক্ষ লক্ষ লোক একসাথে স্ট্রিম করতে শুরু করে। এই বিশাল চাপটা ওরা সামলায় কিভাবে? এখানেই ক্লাউডের ওই ইলাস্টিসিটির জাদু। নেটফ্লিক্সের সিস্টেমটা এমনভাবে করা যাতে ডিম্যান্ড বাড়ার সাথে সাথে AWS থেকে দরকারি কম্পিউটিং রিসোর্স, সার্ভার, নেটওয়ার্ক অটোমেটিক্যালি বেড়ে যায়। আর যখন চাপ কমে? যখন দর্শকদের চাপ কমে আসে, তখন রিসোর্সও কমে যায়, যাতে এক্সট্রা খরচ না হয়। ওরা AWS এর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে বিভিন্ন মহাদেশে তাদের কন্টেন্ট ইউজারদের কাছাকাছি রাখে। তাতে কি সুবিধা হয়? তাতে বাফারিং কম হয়, ভিডিও কোয়ালিটি ভালো থাকে। আবার ধরুন কোথাও কোনো ডেটা সেন্টারে সমস্যা হলো, অন্য জায়গা থেকে সার্ভিস চালু রাখা যায়। উপমা দিয়ে বললে? ওরা যেন নিজেদের সিনেমা হল বা সার্ভার ফার্ম না বানিয়ে AWS এর কাছ থেকে দরকার মতো ছোট বড় অজস্র ডিজিটাল থিয়েটার বা স্ক্রিনিং রুম ভাড়া নিচ্ছে। একেবারে তাই। এর ফলে কি হচ্ছে, নেটফ্লিক্সের ইঞ্জিনিয়াররা ওই ফিজিক্যাল সার্ভার কেনা, বসানো, মেনটেনেন্স এসব নিয়ে না ভেবে তাদের আসল ব্যবসায় মন দিতে পারছে। মানে ইউজার এক্সপিরিয়েন্স ভালো করা, ভালো কন্টেন্ট রেকমেন্ড করা, স্ট্রিমিং কোয়ালিটি বাড়ানো, এইসব দিকে। এটা ক্লাউডের ব্যবসায়িক সুবিধার একটা দারুণ উদাহরণ। তাহলে যদি একদম শেষে এসে পুরনো দিনের আইটি আর ক্লাউড কম্পিউটিংয়ের মূল পার্থক্যগুলো এক কথায় বলতে হয়? সংক্ষেপে বললে, রিসোর্স। পুরনো আইটিতে আপনি হার্ডওয়্যার কেনেন, মালিক হন। ক্লাউডে রিসোর্স ভাড়া করেন। খরচ। পুরনো আইটিতে শুরুতে বিরাট খরচ। ক্লাউডে মূলত ব্যবহারের ভিত্তিতে পেমেন্ট, মানে পরিচালন ব্যয়। স্কেলিং। পুরনো আইটিতে স্কেল করাটা স্লো, ম্যানুয়াল আর খরচের ব্যাপার। ক্লাউডে স্কেলিং ফাস্ট, অটোমেটিক আর দরকার অনুযায়ী। আর রক্ষণাবেক্ষণ? হ্যাঁ, পুরনো আইটিতে দেখভালের পুরো দায়িত্ব আপনার।
ক্লাউডে ইনফ্রাস্ট্রাকচারে দেখভাল প্রোভাইডারের। আর অবস্থান, পুরনো আইটি সাধারণত এক জায়গায় সীমাবদ্ধ। ক্লাউড আপনাকে গ্লোবাল অ্যাক্সেস আর ডিপ্লয়মেন্টের সুবিধা দেয়। চমৎকার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম ক্লাউড কম্পিউটিং রিসোর্স ব্যবহারের আইডিয়াটাকে একদম পাল্টে দিয়েছে। এটা অনেকটা বিদ্যুৎ বা জলের মতো একটা ইউটিলিটি সার্ভিস হয়ে উঠছে, যা আমাদের দরকার অনুযায়ী ফ্লেক্সিবিলিটি, স্কেলেবিলিটি আর প্রায়শই খরচ কমানোর সুযোগ করে দেয়। হ্যাঁ, এটা কোম্পানিগুলোকে ওই ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের ঝুঁকি থেকে মুক্তি দিয়ে ইনোভেশন আর তাদের আসল ব্যবসায়িক লক্ষ্যে ফোকাস করতে সাহায্য করছে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে গেলে কেমন হয়? অবশ্যই। আমরা দেখলাম কম্পিউটিংয়ের জগতে মালিকানার বদলে ভাড়া নেয়া বা সার্ভিস হিসাবে ব্যবহারের ট্রেন্ড বাড়ছে। প্রশ্নটা হলো, ভবিষ্যতের দিকে তাকিয়ে কম্পিউটিংয়ের বাইরে আর কোন কোন ফিল্ডে এই ইউটিলিটি মডেল বা পে পর ইউজ আইডিয়াটা খুব প্রভাবশালী হয়ে উঠতে পারে? ইন্টারেস্টিং। একটু ভাবুন তো, হয়তো খুব বিশেষ স্কিল বা ধরুন জটিল সায়েন্টিফিক যন্ত্রপাতি, এমনকি ক্রিয়েটিভ ট্যালেন্টের ক্ষেত্রেও কি এমন মডেল আসতে পারে? সত্যিই ভাবনার বিষয়। এই প্রশ্নটা তাহলে শ্রোতাদের জন্যও রইল।